হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। গত ভিডিওতে তোমরা দেখেছো আমি আর মা কালকে শান্তিনিকেতনে এসেছি। তো আজকে কি করব সারাদিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ মা আর মেয়ে দুজনে মিলে শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর মায়ের শাড়ি পরাটা দেখো, আজকে মাকে মা সবসময় শাড়ি পরলে প্লিট করে শাড়ি পরে, তাই মাকে বললাম যে দেখো আজকে প্লিট করে পরো না, আজকে আঁচলটা ছেড়ে দাও, ছেড়ে পরো, দেখো ভালো লাগবে। তো প্লিটটা ছেড়ে শাড়ি পরে মাকে সত্যিই সুন্দর লাগছিল দেখতে। আমরা ওই হোটেল থেকে বেরিয়ে ভাবলাম আগে খেতে যাব, তো খেতে যাচ্ছি তার আগে ঠিক এখন আসলাম একটা হোটেলে পলাশভ্যালিতে। মানে যে রুমটা আমরা নিয়েছি সেই রুমটা আমাদের মন মতো হয়নি, তারপরে এবার ভাড়াটা বেশি, মানে কীভাবে ঠকে গেলাম আমি জাস্ট বুঝতে পারলাম না কীভাবে ঠকে গেলাম। তো কিছু করার নেই, তো ওইটা তো আজকে থাকছি মোটামুটি, আর এটা কালকের জন্য বুক করে দিলাম। তো এখন আমরা যাবো খেতে। তো আজকে আমি আর মা লাঞ্চ করব সোনাঝুরির বাগান বাড়িতে। আমরা প্রথমে এখানে এসেছিলাম রুম দেখার জন্য, কিন্তু এখানে রুমটা পাইনি। ভেবেছিলাম এখানে রুম নিব, কিন্তু ওদের সব রুম মানে বুক থাকাই আমাদেরকে অন্য কোথাও রুম দেখতে হয়েছে। মানে এই বাগান বাড়িটার সামনেটা এত সুন্দর, তাই ভেবেছিলাম যে এখানেই থাকবো, কিন্তু হয়নি। তো আমরা এখন খেতে এসেছি বাগান বাড়িতে। তো এখানে এসেই এখানকার যে ওনার সাথে মোটামুটি পরিচয় হয়ে গেছে। উনি যারা খেতে দেবেন তাদেরকে বলছেন আমি ভেজ থালি আর তো যারা খাবার সার্ভ করবে আর কি তাদেরকে বলছে যে আমাদেরকে ভালো করে দিতে বলছে, একটু সাজিয়ে গুছিয়ে যাতে ভিডিওতে আমি প্রমোট করতে পারি। আর তো অনেকে আগে ডাকিয়ে যে এইসব ভিডিও করে দাও প্রমোট করো, অনেকে বলে না করতে হবে। হ্যাঁ, অনেকে বানিয়ে। তো আমি আর মা দুটো ভেজ থালি অর্ডার করেছিলাম, আর তার সাথে একটা কাতলা অর্ডার করেছিলাম। আর ভেজ থালির মধ্যে দেখতেই পাচ্ছ অনেক কিছু ছিল। আর আমার মায়ের খাওয়া দাওয়ার ব্যাপারে বাইরে গেলে এমনিতেই আমার মা মাছ মাংস খুব কম খায়, বাইরে গেলে তাও আবার সেটা একেবারেই বন্ধ করে দেয়। মানে এবার ঘুরতে গিয়ে যতবার খেয়েছে ততবার ওই ভেজই খেয়েছে। ননভেজ বলতে গেলে আমি মাছ নিয়েছিলাম, আমার ওখান থেকে জাস্ট একটা মানে কেটে মুখে দেওয়ার মতো তুলে খেয়েছে। তো খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে গেছি পুরো চত্বরটা ঘুরে দেখার জন্য। চত্বর মিন্স পুরো শান্তিনিকেতনটা ঘুরে দেখার জন্য। ছিল বলে এটাকে পার বটগাছ বলে। ওকে, বটগাছটা কত বছর বয়স কেউ বলতে পারে না, কেউ বলে 500 বছর, কেউ বলে 300 বছর, সঠিক বয়স বাবা এত বছরের পুরনো একটা বটগাছ। আচ্ছা, আমরা যে সহজপাঠ বই পড়েছি এই বটগাছটার ছবি আছে। আরে বাহ, লেখা আছে তালধ্বজ বাড়ি। আচ্ছা, তালধ্বজ বাড়ি মন্দির, যেটাকে উপাসনা গিরিয়ে বলা হয়। ঢুকতে দেবে না? না, এটা প্রত্যেক বুধবার সকালবেলায় সাদা ড্রেস পরে আসতে হবে। বুধবার সকালবেলায় সাদা ড্রেস পরে? হ্যাঁ, যে কোনো ধর্মের মানুষ আসতে পারে। ও বাহ, ভালো, বাট সাদা ড্রেস পরে আসতে হবে। এখানে মানে ভেতরে কি আছে? ভিতরে কিছু নেই, ফাঁকা। মানে এটা উপাসনা করা হয়, উপাসনা গৃহ যেটাকে বলে, মানে মন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সেই শান্তিনিকেতনের বাড়ি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বললো 12 বছর বয়সে প্রথম এসেছিলেন এই বাড়িতে, আর 40 বছর যখন বয়স তখন থেকে তিনি এই বাড়িতে পাকাপাকি থাকতেন। বাড়িতে এখন ঢুকতে ইচ্ছে হচ্ছে ভেতরটা। আমরা যে টোটোতে আছি সেই দাদাটা খুব ভালোভাবে আমাদেরকে সব কিছু বোঝাচ্ছে। ওখান থেকে বেরিয়ে আসার পর এখন আমরা যাচ্ছি রবীন্দ্র মিউজিয়ামে। এখানে মেবি টিকিট কাটতে হয় আগে। চল আগে টিকিটটা কেটে নিয়ে আসি। মাকে আজকে দেখি সুন্দর লাগছে না দেখতে। ভবনের ভেতরে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি, পার হেড 100 টাকা করে। এবার এখন ভিতরে ঢুকবো, বাট ভেতরে ক্যামেরা মেবি অ্যালাউ নেই, কারণ টোটো যে দাদা আছে সে বললো। বাট বাইরে চত্বরটা ভিডিও করতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভেতরটা একবার তোমাদের দেখিয়ে দিই। যারা এসেছো তাদের তো আর দেখানোর কিছু নেই, বাট যারা আসোনি তারা দেখে নাও। ওইখানে একটা অনেক বছরের পুরনো বটগাছ আছে। তো এইটা হচ্ছে মিউজিয়াম। তো ভেতরে অনেক কিছু দেখলাম, মানে রবীন্দ্রনাথের যা যা ব্যবহার করা জিনিস, রবীন্দ্রনাথের জুতো, মৃণালিনী দেবীর আরও সবার জুতো, মানে যা যা ব্যবহার করতেন আর কি ওনারা, সেই সব জিনিসপত্র। আর অনেক চিঠি দেখলাম, অনেক চিঠি। আমি তখন চিঠিগুলো পড়ছিলাম আর ভাবছিলাম যে একটা মানুষের মাথায় কত মানে কীরকম ব্রেন হলে তার এত দূর পর্যন্ত চিন্তাভাবনা হতে পারে। মানে তিনি যে এত গান, কবিতা, ছড়া কত কিছু লিখে গেছেন, এত কিছু করে গেছেন, একটা মানুষের পক্ষে সত্যিই মাঝে মধ্যে মনে হয় যে অসম্ভব। মানে ঈশ্বরের কিছু দান না থাকলে হয়তো সাধারণ মানুষ সত্যিই কিছু করতে পারে না। আর সত্যি এই কথাগুলো মাঝে মধ্যে ভাবলে অবাক লাগে।
প্রাউড ফিল হয়। মানে আমাদের এই ভারতবর্ষ এমন একটা দেশ, এই দেশে আমাদের কত বড় বড় মহান ব্যক্তি, কত মহাপুরুষের জন্ম। তো আমি সত্যিই বলছি, ভারতবর্ষের জন্মে আমি সত্যিই নিজেকে প্রাউড ফিল করি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে ছোটোবেলায় বইয়ে যা পড়েছি, বাট এখন শান্তিনিকেতনে এসে সত্যি কথা বলতে আরও নতুন নতুন জিনিস আমি ওনার ব্যাপারে জানতে পেরেছি, যেগুলো আমার হয়তো অজানা। তোমাদের হয়তো মনে হবে যে এগুলো জানতে না, তো সত্যিই আমি জানতাম না শান্তিনিকেতনে না আসলে। এই যে এখানে যেমন 5টা বাড়ি আছে, 5টা বাড়ির আবার এক একটা নাম। একটা বাড়ির নাম হচ্ছে শ্যামলী, মানে এই যেটা দাঁড়িয়ে রয়েছে সামনে, এটার নাম হচ্ছে শ্যামলী, পুনস্য, উদিচি, কোণার্ক, আর একটা যতদূর সম্ভব উত্তরায়ণ। তো নামগুলো আমি ঠিক বললাম কি জানি না, তোমরা তেমন হলে কমেন্ট করে জানিও। তো এতগুলো বাড়ি আছে, উনি এক এক সময় এক এক টাইম এসে থাকতেন। আর তিনি বিভিন্ন জায়গায় গিয়ে থাকতেন বলেই তার পরিবেশের সব কিছু দেখে হয়তো কবিতা বা গান যাই বলো না কেন লিখতে পেরেছেন। কারণ মানুষ ঘরের মধ্যে আবদ্ধ থাকলে তো কিছুই পারবে না, তাই না? বাইরে না বেরোলে তো মাথায় তেমন কিছু আসবেও না। তো যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা চিন্তার 1%ও আমরা যেতে পারবো না, তো তার ব্যাপারে না বলাই ভালো। তো চারপাশ ঘুরে আমাদের বেশ ভালো লাগছে, আর আমি যে এইরকম জায়গায় মাকে নিয়ে ঘুরতে আসতে পেরেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয়। আমরা এখন দাঁড়িয়ে আছি অমর্ত্য সেনের বাড়ি, পাশেই ছিল ও দাদুর বাড়ি। এইটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এখান থেকে উনি পড়াশোনা করে নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর? না না, ও সরি, অমর্ত্য সেন। আচ্ছা, বাড়ির সামনেই তো স্কুল। হ্যাঁ, উনি কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র। চলো এখন আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রামে। এর আগের বার এখানে এসে তো পুরোটা ঘুরে দেখা হয়নি, তাই ভাবলাম যে এইবার যখন এসেছি তাহলে পুরোটা ঘুরেই যাব। আর সামনেই যেহেতু পৌষ মেলা আছে, তো তার জন্য এখন অনেক কিছু আবার নতুনত্ব বানাচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছিলো। পৌষ মেলা যখন হবে তখন আসলে হয়তো আরও সুন্দর লাগবে। তো তোমরা আগের ভিডিওতে কমেন্ট করেছো যে তোমরা এখন কেন গেলে, পৌষ মেলায় যেতে পারতে। তো পৌষ মেলায় এত ভিড় হয়, ওই ভিড়ের মাঝে অসম্ভব রুম পাওয়াও যায় না। মানে আমরা পৌষ মেলার জাস্ট কয়েকটা দিন আগে গেছিলাম, পৌষ মেলার হয়তো এখনও 10-15 দিন মেবি দেরি আছে, তো তার আগে এত ভিড়, বাবা পৌষ মেলাতে তো অসম্ভব আমাদের পক্ষে যাওয়া ছিল। আর আমার মনে হয় শান্তিনিকেতনে এসে ভালোভাবে ঘুরতে চাইলে, মানে নিজের মতো করে ঘুরতে চাইলে অফ সিজনে আসাই ভালো। মানে ভিড়ের মাঝখানে না সেভাবে ঘোরাঘুরি কিছুই হয় না, আর পৌষ মেলাতে তো সব কিছুর মানে দাম বেড়ে যায়। যাও যাও মা, যাওয়া না। শান্তিনিকেতনে আসা মানেই সাঁওতালি নাচ আর সোনাঝুরির হাট। তো ওই সাঁওতালি নাচতে তো সবাই ভালোবাসে মিন্স ইচ্ছে আছে সবার। আমারও যেমন ফার্স্টে খুব ইচ্ছে ছিল, তো আমি নেচে নিয়েছি। এবার মারও ইচ্ছে ছিল, বাট মা একটু লজ্জা পাচ্ছিলো, তো মাকে আমি জোর করে পাঠিয়েছিলাম। ঠিক আছে, হয়ে গেছে। মায়েরও শখ ছিল এরকম করে নাচবে, মায়ের শখটা পূরণ হয়ে গেছে। মায়ের মনে হচ্ছিল মা নাচতে পারছিল না, মা যথেষ্ট সুন্দর নেচেছে। আমার ভালো লাগছিল, সত্যি ভাবছিলাম যে হচ্ছিল না, ভালো লাগছিল সত্যি। নাচটা প্র্যাকটিস করতে হবে, টিভি দেখে। হ্যাঁ, আমি শিখিয়ে দেবো তোমাকে নাচ। এর আগের দিন তো এসে পুরোটা ঘুরতে পারিনি, কারণ হাতে সময় খুবই কম ছিল। তো আজকে পুরোটা ঘুরে নিয়েছি আমি আর মা দুজনে মিলে। আজকে বেশ ভালো লাগলো। 2-3টে জিনিস দেখা হয়েছিল না, তো ওগুলো আজকে দেখে নিলাম।
সৃজনী শিল্পগ্রাম আজকে পুরোটা ঘুরেছি আর খুব ভালো লেগেছে। তো পুরোটা ঘুরে এখন চলে আসলাম সুরুল রাজবাড়িতে। অ্যাকচুয়ালি আমরা তো টোটোওয়ালা যে টোটোটা বুক করেছি সেই টোটোওয়ালাকেই বলেছিলাম যে আমরা শান্তিনিকেতনে দেখার যতগুলো স্পট আছে সবগুলোই ঘুরবো। তো একদিনে তো পসিবল হবে না, কারণ আমরা ওই দুপুরে 2টোর পর থেকে টোটো নিয়েছিলাম। তো পুরোটা ঘুরে দেখার জন্য আমাদের মোটামুটি 2 দিন সময় লাগবে। তো আজকে যতটা সম্ভব হয় আমরা ঘুরেছি। আর তোমরা জানিও তো, মানে আমরা যে টোটোতে করে গেছিলাম সেই টোটোতে 2 দিনে, মানে 2 দিন বলতে গেলে ব্যাপারটা নয়, ব্যাপারটা পুরো শান্তিনিকেতনটাকে ঘুরিয়ে দেখার জন্য আমাদের কাছ থেকে 1500 টাকা। নিয়েছে। তো আমি জানি না আমাদেরকে ঠকিয়ে নিয়েছে কিনা, তোমরা জানা থাকলে প্লিজ কমেন্টে জানিও। এখন আমি আর মা আসলাম মায়ের মন্দিরে, 51 সতীপীঠের আরও একটা সতীপীঠে। এদিকে আসো মা। আমার মায়ের আজকে এত লাগ ভালো, একসাথে দুটো সতীপীঠ দর্শন করে মা টেনে নিয়ে এসে গো। জয় মা কাউন্টালি। এত কাছে এসেও আমি মায়ের দর্শন করতে পারলাম না, ওই জন্য আমার সত্যিই ভীষণ খারাপ লাগছিল। তো আজকে মানে আমার যদি শরীরটা ভালো থাকতো তাহলে একদিনে আমার দুটো সতীপীঠ দর্শন করা হয়ে যেত, বাট কী আর করা যাবে, হয়তো আমাকে এখন মানে আমার কপালে নেই আর কি। মানে সচরাচর এই সবগুলো কপালে না থাকলে তো হয় না, তাই না? তো মায়ের দর্শনটা ঠিকই হয়নি ঠিকই, কিন্তু আরতিটা আমরা মন প্রাণ ভরে দেখেছি আর খুব ভালো লেগেছে। সন্ধ্যাবেলায় যে আরতিটা হচ্ছিল সেটা আমরা পুরোটা দেখেছি। ঘোরা এই পর্যন্তই, মোটামুটি অনেক জায়গায় ঘুরেছি, আমাদেরও এনার্জি নেই আর এমনিতেও রাত্রি হয়ে গেছে। আর তুমি আসবে কেন? হ্যাঁ, লজ্জা লাগবে? তুমি তো ক্যামেরা ভিডিও করো বললে। আচ্ছা। আর আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছে ওই যে ও লজ্জা পাচ্ছে মুন্না। তো সত্যি বলতে সত্যিই খুব সুন্দরভাবে ঘুরিয়েছে, আমরা প্রত্যেকটা জিনিস এত ভালোভাবে বুঝিয়েছে, তখন বুঝতে পেরেছি, বাট এখন এত পরিমাণে বুঝিয়েছে, এত জিনিস দেখিয়েছে, সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। তো সত্যি আমরা যে টোটোতে করে গেছিলাম মুন্নার টোটোতে, তো মুন্না সত্যিই খুব ভালোভাবে আমাদের ঘুরিয়েছে। তো তারপরে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। তো এই যে আমাদের হোটেলটা দেখো রাত্রিবেলায় বাইরে থেকে কি সুন্দর লাগছে না, একটা অ্যাস্থেটিক ভাইব দিচ্ছে। তো এইটা দেখে আমরা রুমটা বুক করেছিলাম, বাট আমাদের রুম বুক করাটা একটু কেমনই হয়ে গেছে, মানে আমরা লস করে গেছি রুমের ক্ষেত্রে, মানে বেশিই ভাড়া নিয়ে নিয়েছে। তো যাই হোক, রাত্রিবেলায় খাবার নিয়ে এসেছিলাম বাইরে থেকে, রুটি আর তড়কা। মা খায়নি, মা সেই দুপুরেই খেয়েছিল, তারপরে আর কিছু খায়নি। মা বললো রাত্রে বললো খাবে না, পেটে প্রবলেম হচ্ছে, তাই আমি খেয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।